সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী বেলায়েত হোসেন। চলুন আবারও তার কাছে ফিরে যাই। শুনতে শুনতে মনে হচ্ছিল কি অসাধারণভাবে আপনি কবিতাটা আত্মস্থ করেছেন এবং মেমোরাইজ করেছেন। তো সেখান থেকে ছবিটা কি এসেছিল যে এই ঘটনা চক্রের যে ছবি, পুরো একজন চিত্রশিল্পী যেমন ছবি এঁকে যান তুলি দিয়ে, রং দিয়ে, একজন আবৃত্তি শিল্পীর দায়িত্ব সেখানে যে গলার স্বরে এই চরিত্রগুলো যেন চোখে সেই সিনেমার সেলুলয়েডের মতো যেন ভেসে ওঠে। একজন আবৃত্তি শিল্পী যদি সেভাবে ব্যাপারটা আনতে পারেন, আমি পেরেছি বলছি না, যিনি হ্যাঁ পারবেন তিনি সুদক্ষ একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, আমরা সেটা দেখতে পাচ্ছিলাম, পুরো ছবিটা দেখতে পাচ্ছিলাম। আম, সেখান থেকে আরেকটা প্রশ্ন যদি করি, যে অনেকেই বলে যে কবিতাকে একটু তোমাকে মেমোরাইজ করে পড়তে হবে। যেমন আপনি কবিতা তো সব নিজে কেমন আত্মস্থ মুখস্থ হয়ে যায়। এটা কি আসলেও কবিতার জন্য মনে করে, যারা আবৃত্তি করে তাদের জন্য এটা কি আসলে মাস্ট, বা আপনি কি মনে করেন? আমি মনে করি কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো হয়, কারণ আবৃত্তি একটা অত্যন্ত বলিষ্ঠ একটি শিল্প, একদম একদম আলাদা একটি স্বতন্ত্র শিল্প, এবং সেখানে পাঠের মাধ্যমে পাঠ এবং আবৃত্তি কিন্তু আলাদা, বোঝাই যায়। কবিতা পাঠ করা যায়, আমরা আমাদের নিজের জন্য করি, অন্যকে শোনাবার জন্য সেটা অন্যরকম ব্যাপার, কিন্তু যখন আমি আবৃত্তি করব সেটা যদি আমার মুখস্থ থাকে তাহলে প্রতিটা কাজ, প্রতিটা স্বরের, প্রতিটা লাইনে শব্দের যে কাজগুলো আছে সেটা দেয়া সম্ভব হয়। কিন্তু যখন আমি পড়ে, অনেকেই করেন, পড়ে অনেকে ভালো করেন, সে তার প্রতি আমার শ্রদ্ধা আছে। তার মানে এই অর্থ এই নয় যে আমাকে কবিতা দেখে পড়া যাবে না, কিন্তু সেই দায়িত্বটা নিয়ে পড়তে হবে যে আমার প্রতিটা জায়গায় আমার সেই যে কাজগুলো আছে, ছন্দের যে ব্যাপারগুলো আছে, রসের যে দোতনা আছে এবং উচ্চারণের যে ব্যাপারগুলো যদি আমি ঠিকমতো দিতে পারি তাহলে ভালো। কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি, আমি যে কবিতাটি দেখে পড়বো, দেখে আবৃত্তি করব, সেটা আমি যেটা মুখস্থ কবিতা করি সেটা যেভাবে আমি নিজের অত্যন্ত সন্তুষ্টিতে আমি ডেলিভারি দিতে পারি, সেটা ওখানে একটু ব্যাহত হয়, কারণ এখানে শুধুমাত্র আমার ব্রেন কাজ করছে, আর ওখানে ব্রেনের সঙ্গে আমি যখন দিচ্ছি স্বরের কাজ করতে, তার শুধু ওই যে আমার চোখে দেখার একটা ব্যাপার, এই দেখা, কান, ব্রেইন, এই সমাহারের কিছুটা ব্যাহত হয় আমার মনে হয়, সেটা আমার ক্ষেত্রে হয় আমি দেখেছি, সেজন্য আমি চেষ্টা করি আচ্ছা, মুখস্থ করি। আপনি বাংলাদেশে একটা স্বনামখ্যাত ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের কাজ করছেন। তো ওখানে তো আপনাকে পুরাটা সময় দিতে হয়। তারপরেও বাসার কাজ, এই কাজ, এত কিছুর মাঝে কবিতা চর্চা সবকিছু কখন কখন বা কিভাবে করে ফেলেন? মূল কথাটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, একটি শব্দ আছে ইংরেজিতে, যেটার কোর্সে ব্যাংকিংয়ে কাজ করতে গিয়ে, নানা রকম দায়িত্ব পালন করতে গিয়ে এই অনেক আগেই আমাদের এটা করিয়েছিল। সেখানে আমি দেখেছিলাম যে সময়কে কীভাবে ব্যবহার করা যায়। তো সেই সময়টা ব্যবহার করতে গিয়ে আমি তাই মনেই করি যে এই কাজগুলো আমাকে করতে হবে। আমি যখন যেখানে, সেটা হচ্ছে মূল্যবান। সেই সময়টি মূল্যবান, সেই কাজটি মূল্যবান, তাই না? সেই টলস্টয়ের সেই মানে থিওরি আছে যেটা, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেজন্য যখন আমি ব্যাংকে থাকি তখন পুরোদস্তুর ব্যাংকার হিসেবে কাজ করে যাই। সেখানে অন্যদিকে আমি ততটা আমি মনোযোগ করি না। খুব জরুরি হলে হয়তো সেই বিষয় নিয়ে আলাপ করি টেলিফোনে, বা সেটা হলো, কিন্তু আমি তখন ব্যাংকার। যখন বাড়িতে চলে যাই তখন বাড়ির বিষয়গুলো এবং অনুষ্ঠান সেভাবে সেই মুহূর্তে কাজ করি। এভাবে ভাগ করে করে নিজের মধ্যে কিছু সেল কাজ আছে। সেই সেলগুলো অনুসারে কাজ করতে যাই বলে আমার খুব মনে হয় না খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা। আর কার কার কবিতা আপনার বেশি ভালো লাগে? কোন ধরনের কবিতাগুলি আপনি বেশি পছন্দ করেন, নাকি সব ধরনের আমার কবিতাই? কাজের মধ্যে দিয়ে আমাদের পুরো দেশটি তো এখনো পর্যন্ত সেই লড়াই সংগ্রামের ওই মধ্য দিয়ে চলেছে। এখনো পর্যন্ত আমাদের সত্যিকারের স্বাধীনতা পাইনি, সত্যিকারের জীবনবোধ সেভাবে জাগ্রত হয়নি, নানা রকমের অন্তরায় আছে। ওই বিষয়ের এই যে সামাজিক নানা সমস্যা যেগুলো আমার লড়াই করতে হচ্ছে, তার চেয়ে সবচেয়ে বড় যে সমস্যা সাম্প্রদায়িকতা, এটা আমাকে খুব কষ্ট দেয়, দেশ বিভাগ। এই বিষয়টা আমার অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সেজন্য আমি ওই কবিতাগুলো একটু বেশি বাছাই করি। আর প্রেম তো আছেই। তো এবার কি আরেকটা কবিতা শুনি তাহলে আপনার। তাহলে সাম্প্রদায়িকতায় যাই। আচ্ছা। সাম্প্রদায়িকতার উপর একটি কবিতা আছে, কুষ্ঠব্যাধি। হুম।
কায়েস আহমেদের লেখা কুষ্ঠব্যাধি, যার কথা বলছিলাম, যে আপনার যার কাছ থেকে আমি শিক্ষক। অনেক নির্দেশনায় আমি পেয়েছি। ওনার লেখা খুব অত্যন্ত স্পর্শকাতর একটি বলিষ্ঠ কবিতা। দেশ বিভাগ হয়ে গেছে, তারপরে মুক্তিযুদ্ধ হলো, রক্তক্ষয়ী বিশাল মুক্তিযুদ্ধের পরও আজও আমাদের দেশে সেই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে চারিদিকে। একটু কিছু হলেই কেমন ফুঁসে ওঠে, উস্কে দেয় কায়েমি স্বার্থবাদীরা। এই যন্ত্রণা নিয়েই আমরা আছি। সেই জন্যই সেই কবিতা কুষ্ঠব্যাধি। কই যাও চন্দ্রমোহন, তোমার খ্যাত, তোমার পুষ্করণী, তোমার আম জাম কলা কাঁঠাল নারিকেল ঘেরা বাড়ি, উঠানে হলুদ গাদা নীল সন্ধ্যা মালতী বাঁধানো তুলসী মঞ্চ গোয়াল ঘর, তোমার এই রাজ্যপাট ফালাইয়া রাইতের আন্ধারে কই যাও, কেন যাইতে হয়? বক্কেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। এই দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল, মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী। দম্ভ তাহাদের পুত্র, দম্ভ আপন সহদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নাম্নী এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্কেশ্বর পণ্ডিত সেই কোন কালে চিতাখোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মিশে নাই। মুনি ঋষিগো বাণিত তাই জগতে লইয়া যায়। তাই দম্ভ আর মায়ার বিয়ে আইজ হয়, আর লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন বড় কষ্ট, মাটির বড় মায়া। রাইত নাই দিন নাই, মাথার ভিতরে বুকের ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কল 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 কইরা বইয়া যায়। চন্দ্রমোহন, মনে পড়ে ভরা বর্ষা সেই নদী, মাঠ বিল ভরে লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে রাইতের আন্ধারে ট্যাটার খোঁজ। মনে পড়ে মাছ, হায় রে মাছ, জলের মিন বড় তরপায়। আশ্বিন মাসের পূজার কথা মনে পড়ে। আশ্বিন মাসের পূজা, নবান্ন, শীতের পিঠা, কাশবন। তবে কই যাও এই 14 পুরুষের ভিটা সাইরা, কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া? চন্দ্রমোহন, ইংরাজ গেল, কিন্তু তোমারে কেন নির্বাসনে যাইতে হয়? দেশ তো জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া। চারিদিকে লাখ লাখ মানুষ, আগুন, কান্না, রক্ত, ভয়, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন, আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাকে চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, কেবল হিংসার তাল। এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ে টান পড়ে? এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা? দেশ তো স্বাধীন, তবে তুমি কেন হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন। অসাধারণ, অসাধারণ। একটি নামেই হয়ে যায় মানুষের পরিচয়, সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান, এবং সেই জন্য রেষারেষি কাঁদাকাঁদি ভালোবাসাবাসি, এই খুব যন্ত্রণার বিষয়। সত্যি, আমাদের একটা ধর্মই যদি হতো শুধু মানুষ, মানুষের জন্য। মানুষের সেটি। বেলায়েত ভাই, কিছু কবিতা থাকে এরকম যে আমরা নিজের জন্য পড়ি, পড়তে ভালো লাগে খুব, নিজে নিজে পড়ে অনেক একাকী সময়ে পড়ি, খারাপ লাগলে, মন খারাপ লাগলে পড়ি। আর কিছু কবিতা তো অবশ্যই আছে যেগুলো আবৃত্তির জন্য। তো আসলে কি সব কবিতা কি আবৃত্তি করা যাবে, না কিছু কবিতা আসলে স্পেশালি আর শুধুই আবৃত্তির জন্য? আবৃত্তি করা যায়, কিন্তু প্রত্যেকটি কবিতার আবৃত্তি কেন করব? আমার সামনে একজন অডিয়েন্স যখন থাকবেন, তিনি কিন্তু অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার কাছে এসছেন, অর্থ ব্যয় করে এসছেন, এবং সেখানে তিনি বেশ অনেকটা সময় কাটাতে এসছেন। তো সুতরাং তাকে যদি আমি একটা মেসেজ না দিতে পারি, তাহলে আমার কোনো অধিকার নেই যে আমি তার সামনে আবৃত্তি করা। সেই জন্য যে কোনো কবিতায়, কিন্তু সব কবিতায় সেইভাবে মেসেজ থাকে না যেটা উনি গ্রহণ করতে পারবেন। অনেক কবিতা আছে কিন্তু অন্তর্লীনভাবে পাঠ করা যায়, কিন্তু আবৃত্তি করতে গেলে সেই মেসেজটা সেইভাবে, সেই জন্য একটু বাছাইয়ের ব্যাপার আছে। অবশ্যই
আবৃত্তিযোগ্য বলে একটি কিছু কিছু কবিতার আবৃত্তি করার জিনিস। কিছু কিছু কবিতা আছে শুধু পাঠ করলেই চলে, এরকম আছে। দারুণ চমৎকার। আসলে এই বিষয়টা আসলে সত্যি কথা। নিশ্চয়ই। হ্যাঁ, আবার কেউ কেউ খুব জোর করেই বলবে যে না সব কবিতাই পড়া যায়। আসলে একটা মেসেজ থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকবেন।